প্রিয় দর্শক, বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাধারণত এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এখানে ব্যবসার কী চ্যালেঞ্জগুলি ব্যবসায়ীরা ফেস করছেন বা এই উত্তরণের উপায় কী, এ নিয়ে আমরা প্রতি পর্বে একজন স্বনামধন্য অতিথির কাছ থেকে শুনতে চাই। তো আজকে এরকম একজন স্বনামধন্য অতিথিকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তাকে আপনারা হয়তো অনেকেই চিনেন। তিনি বাংলাদেশ নিটার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি এবং ফতুল্লা অ্যাপারেলসের সিইও জনাব ফজলে শামীম এহসান। জনাব ফজলে শামীম এহসান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অনুষ্ঠানের শুরুতে আমরা একটা রিপোর্ট দেখে নেব। 2024 সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। গত 13 জুন ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়ে সত্যি পরিণত হয়। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘস্থায়ী ইরান ইসরায়েল সংঘাতের তীব্র প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে জিডিপি প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং জনসংখ্যার উপর মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। বাংলাদেশের অর্থনীতি এটা আমাদের রপ্তানি, আমদানি, আমাদের শ্রমবাজারের সাথে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের সংযুক্তি, আমাদের রেমিটেন্স প্রবাহ ও সব কিছুর উপরেই এটার একটা বিরূপ প্রভাব পড়তে পারে। তখন আমাদের আমদানি ব্যয় বাড়লে আমাদের রিজার্ভের উপরে এটার একটা প্রেশার পড়বে। আমাদের রপ্তানি যে সি রুট দিয়ে যায় সেগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদেরকে বিকল্প পথে নিতে হবে। প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান। এমনটি ঘটলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশে এলএনজি ও তেল আমদানি ব্যাহত হবে, যার প্রভাব পড়বে বিদ্যুৎ, পরিবহন এবং তৈরি পোশাক শিল্পে। আমরা যে জ্বালানি ব্যবহার করে থাকি, বিশেষ করে এলএনজি যেটা আনি সেটা কাতার থেকে আনি, ওইটা আনার একটা খরচ বা বাধার সম্মুখীন হওয়ার একটা সুযোগ আছে। সুতরাং এটা আমাদের দেশে ইন্টারাপশনের একটা উৎপাদনের উপর একটা পড়তে পারে, খরচের উপরে পড়তে পারে, এটা একটা ফ্যাক্টর। টোটাল যে জ্বালানি প্রবাহিত হয় তার কিন্তু একটা বড় অংশ তেলের কিন্তু ওই অঞ্চল দিয়ে আসে। তো সেটাও একটা ধরনের তেলের দাম বাড়িয়ে দিতে পারে, তেলের পরিবহনের সময় লাগতে পারে, আবার সেমভাবে একটা এফেক্ট হবে। কন্টেনার বুক দিলে যেভাবে পাচ্ছি যেই রেটে, সেটা কিন্তু আমরা ওভাবে পাবো না, সংকট হবে এবং তাতে কন্টেনার শর্টেজ হবে এবং খরচও কিন্তু বাড়িয়ে দিবে। একই সাথে টাইমিংটাও বেশি লাগবে কিন্তু আমাদের এক্সপোর্টের। সব কিছুর দাম যদি বেড়ে যায়, ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে মানুষ কিন্তু কেনাকাটি কমিয়ে দিবে। আলটিমেটলি কিন্তু এইটার বিক্রির, গার্মেন্টসের বিক্রির প্রভাবটা কিন্তু আমাদের উপরে এসে পড়বে। তার মানে আমাদের অর্ডার কম হবে। অর্থনীতিবিদরা বলছেন, জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকতে হবে সরকারকে। আমাদের রপ্তানিকারকরা তাদের সাথে একটা আগের থেকে একটা কৌশল নির্ধারণ করা, যে যাতে করে আমাদের রপ্তানি প্রবাহের উপরে খুব বেশি এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। আর সরকারের পক্ষ থেকে তো অবশ্যই এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে তেলের দাম কোন দিকে যায়। আমাদের এখানে তো তাহলে তেলের দামের সাথে আমাদের স্থানীয় দামেরও একটা সামঞ্জস্য বিধান করার একটা বিষয় তখন চলে আসবে। আমাদের আমদানি হয়তো কিছুটা সীমিত করতে হতে পারে যদি দেখা যায় যে কমোডিটি প্রাইস বাড়ছে এবং রিজার্ভের উপরে প্রেশার ক্রিয়েটেড হচ্ছে। সুতরাং সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দিক থেকেও সরকারকে সতর্ক থাকতে হবে। আর আমাদের যারা আমদানি এবং রপ্তানিকারক তাদেরকেও অবস্থা এটা পর্যালোচনার মধ্যে রাখতে হবে। জ্বালানি ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা। এলএনজি অবশ্যই একটা বিকল্প, কিন্তু আপনি বিকল্পটা ব্যবহার করে প্রতিযোগিতায়ও তো আপনাকে টিকতে হবে। তো আপনি যদি সেইটার ওই এলএনজির কস্ট দিয়ে আপনি যদি টিকতে না পারেন, বাজারে উৎপাদন খরচে পোষাইতে না পারেন, আপনি ওইটা দিয়ে তো আপনার লং টার্ম লাভ হবে না। তাহলে লং টার্ম কী হবে? পরিবেশের কথা, ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করলে আমাদেরকে আসলে দীর্ঘমেয়াদী রিনিউয়েবল এনার্জিতে যেতেই হবে। এটার কোনো বিকল্প নাই। তাইলে আপনার আর কারোর প্রতি নির্ভরও করতে হবে না, আপনার খরচের প্রতি টেনশন করতে হবে না। সুতরাং এইখানে সরকার, আমি মনে করি যে অনেক কিছু করতে পারে এবং ভালো কিছু করার এখানে আছে। একই সাথে নিজেদেরকে স্বনির্ভর করারও একটা চেষ্টা আমরা এখানে করতে পারি। হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় 18 থেকে 19 বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয়, যা বিশ্বের মোট চাহিদার প্রায় 20%। যদি এটি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $150 পর্যন্ত উঠতে পারে।
যা বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই গত কয়েকদিন ধরে মানে বিশেষ করে মধ্যপ্রাচ্যটা উত্তপ্ত হয়ে উঠছে। ইরান এবং ইসরায়েল পাল্টাপাল্টি যে তাদের এক দেশ আরেক দেশের উপর হামলা করছে, তো আপনাদের সাপ্লাই চেনের একটা বড় অংশ আশঙ্কা করা হচ্ছে এটার কারণে ডিসরাপ্টেড হতে পারে, অথবা এই কন্টেনারগুলো উত্তম মাসে অন্তরীপ ঘুরে যাবে। তো এতে ব্যবসার উপর আপনাদের সরাসরি কোনো প্রভাব আসবে কি না আপনারা দেখছেন কিনা? হ্যাঁ, ইসরায়েল যে অন্যায় যুদ্ধটা শুরু করেছে এইটার কারণে যেটা সবচেয়ে বড় সমস্যা হবে সেটা আমাদের জ্বালানি সংকট। কারণ আপনার হরমুজ প্রণালী যদি নাকি ইরান স্বাভাবিকভাবেই তার বন্ধ করতে বাধ্য হবে, তার উপর যদি এই অন্যায় অত্যাচার চলে, যুদ্ধ চলে, তখন যেটা হবে তখন আমাদের কিন্তু এলএনজি একটা বড় সাপ্লাই কাতার থেকে আসে, যে লং টাইম আমাদের যে কন্ট্যাক্ট করা আছে, এইটা যদি আমাদের বন্ধ হয়ে যায়, তেলের দাম বাড়ছে, অলরেডি বেড়ে গেছে, আপনার স্পট মার্কেটে এলএনজির দাম বেড়ে যাবে, আমাদের সরকার একটা সময় বাধ্য হবে বেশি দামে কেনার জন্যে। তো সেই জায়গাগুলোতে দেখা যাবে যে আমাদের আসলে এই বাংলাদেশের জ্বালানি একটা সংকটে আমরা পড়বো। আমরা এমনি জ্বালানি সংকটে আসি, আপনি জানেন যে আমাদের ফ্যাক্টরি সপ্তাহে 3 দিন চলে, 4 দিন চলে। এর উপরে যদি আরও বেশি সমস্যার সৃষ্টি হয় তাহলে তো আমার ফ্যাক্টরি আসলে চালানো যাবে কিনা সন্দেহ থাকবে। এর বাইরে আপনি যেটা যথার্থ বলেছেন যে যদি নাকি এই যুদ্ধটা আরেকটু বৃদ্ধি পায়, ইয়েমেন ইরানের পক্ষ নেবে। ইয়েমেন ইরানের পক্ষ নেওয়ার পরে এখন যেই তারা কিছু কিছু দেশের জাহাজকে সুয়েজ খাল দিয়ে অ্যালাউ করে, সেগুলো তারা তখন আর অ্যালাউ করবে না ওইখানে। ফলে এই পুরো জিনিসটা আফ্রিকা নিচ দিয়ে ঘুরে যেতে হবে, ফলে তখন সময় বাড়বে, কন্টেনার বেশি সময় সমুদ্রে থাকবে, ফলে কন্টেনার ক্রাইসিস হবে, তেলের দাম, কন্টেনার ক্রাইসিস সব মিলে তখন দেখা যাবে যে 3 গুণ 4 গুণ ফ্রেট কস্ট বেড়ে যেতে পারে। আসলে এই একদিকে বৈশ্বিক চ্যালেঞ্জ, আবার লোকালি কিছু চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন, যেটা আপনি শুরুতেই একটু ইঙ্গিত দিয়েছেন যে জ্বালানি সংকট আপনাদের আছে। এর বাইরে, এই সব চ্যালেঞ্জের বাইরে, যে আমাদের এই বাজেটে যে বিনিয়োগের জন্য, যে যদি কেউ ফার্দার নতুন বিনিয়োগ করতে চায় তাদের জন্য কোনো দেখছেন কিনা, সম্ভাবনা দেখছেন কিনা? ধরেন আপনার ভাই ফার্দার বিনিয়োগ করবে, তার জন্য না, বিনিয়োগ দুই রকম। একটা হলো আপনি যদি সার্ভিস সেক্টরে বলেন তাহলে আমি মনে করি বাজেটটা ভালো, ট্যাক্সেশন চেঞ্জ করে নাই, অনেক কিছু ইজ অফ ডুইং বিজনেস, অনেক কিছু তারা ভালো করার কমিটমেন্টে যাচ্ছে। ফলে আপনি যদি বলেন যে সেখানে হ্যাঁ আমাদের খুব বেশি বিনিয়োগ প্রয়োজন কিন্তু আমাদের কর্মসংস্থানের খুব বেশি প্রয়োজন নাই, তাহলে সার্ভিস সেক্টর খুব ভালো জায়গা, সেটার জন্য বিনিয়োগ করাইতে পারে। কিন্তু আপনি যদি বলেন ইন্ডাস্ট্রির বিনিয়োগ হবে কিনা, যেখানে অনেক বেশি কর্মসংস্থান হবে, শিল্পে বিনিয়োগ, আপনি কি আমাকে গ্যাস লাইন দিবেন? আমার শিল্পের যে প্রধান জ্বালানি সেটা আপনি আমাকে দিবেন না। ফলে আপনি আমাকে সাবমিট করেন, বাজেট করেন, যাই করেন, আপনি যদি আমাকে লাইনই না দেন, যে আমার যে জ্বালানি না দেন, তাহলে আমি ইন্ডাস্ট্রি কী করবো? আপনি তো আগে আমাকে কমিটমেন্ট দিবেন যে হ্যাঁ আমি একটা অ্যাপ্লিকেশন করবো, আমি একটা লেটার অফ ইন্টারেস্ট দিব, আপনি আমাকে একটা কমিটমেন্ট দিবেন যে হ্যাঁ আপনি যদি ইন্ডাস্ট্রি করেন আমি আপনাকে এত সেফটি গ্যাস দিব। এই কমিটমেন্টের উপরে তো আমি ব্যাংকে গিয়ে বলবো যে হ্যাঁ আমি গ্যাসের লাইন পাবো, এবার আমাকে 100 কোটি টাকা 200 কোটি টাকার আমি ইন্ডাস্ট্রিটা করবো। এরকম কি কোনো কাগজ বাংলাদেশে দেওয়া হয়? আপনাকে তো ইকোনমিক জোনগুলিতে যেতে বলছে সরকার, সেখানে গেলে তো আপনি ইউটিলিটি পাবেন, সরকারের পক্ষ থেকে তো এটাই বলা হচ্ছে। পানি দিবেন ইকোনমি মেরে সরাইতে? আমি ডাইং করবো, আমাকে পানি দিবেন? পানির দাম কত নেবেন? $1.10, $1.20, $1। দুনিয়াতে কোনোখানে $1 পানি দাম দিয়ে ডাইং করা সম্ভব? বাস্তব কথা বলতে হবে আসলে, যে হ্যাঁ আপনার জন্য আমি মেঘনার মোহনাতে আমি একটা ইকোনমি জোন করতে যাচ্ছি, যেখানে আপনার শান্তিরচর নামে একটা জায়গা আছে, সরকারি খাস জমি অনেক আছে, অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এটা নিয়ে মুভমেন্ট হচ্ছে না। এখানে একটা আপনি ডাইং কারখানাগুলো, টেক্সটাইল কারখানাগুলো এখানে আপনার মুভ করেন, স্পিনিং নেন, গার্মেন্টস নেন। ঢাকা শহরে আর কোনো গার্মেন্টস থাকতে পারবে না আগামী 2 বছর পরে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে আগামী 5 বছরের মধ্যে কোনো গার্মেন্টস থাকতে পারবে না। গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে আগামী 7 বছর পরে কোনো গার্মেন্টস থাকতে পারবে না। আপনাদেরকে ঢাকার সাথেই শান্তিরচরে দেওয়া হলো, ওইখানে পদ্মা এবং মেঘনার শীতলক্ষার মোহনা, পানির কোনো অভাব নেই, কিন্তু আপনারা সারফেস ওয়াটার ইউজ করবেন, কোনো নদীতে পানি ফেলবেন না। কিভাবে কি করবেন, বা নদীতে কোনো খারাপ পানি ফেলতে পারবেন না, কোনো হ্যাজারাস কেমিক্যাল ফেলতে পারবেন না, কিভাবে প্ল্যান দিবেন দেন এটা করেন, তাহলে ওইখানে আমি গ্যাস লাইন দিচ্ছি। এটা হলো বাস্তবসম্মত কথা। পানি গ্যাস লাগবে আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি টিকায় রাখার জন্য, কারণ গ্যাস লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, পানি লাগবে। এই 3টা ছাড়া তো আপনার আমার ইন্ডাস্ট্রি হবে না, তার সাথে শ্রমিক লাগবে। তো এইটা আপনি মিরেশ্বরাইতে বলতেছেন আমাকে যাওয়ার জন্য, মিরেশ্বরাইতে আমি গেলে আপনি আমাকে গ্যাস লাইন দিলে পানি দিতে পারবেন না, আরেকখানে আমি যাব পানি দিবেন গ্যাস লাইন দিবেন না, তো কীভাবে হবে ইন্ডাস্ট্রি? এই এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলি আছে তাদের শ্রমিকদের দক্ষতা নিয়ে বরাবরই বলা হচ্ছে তাদের ইফিসিয়েন্সি অন্যান্য দেশের শ্রমিকদের ইফিসিয়েন্সির তুলনায় অনেক
পিছিয়ে আছে বাংলাদেশ। তো এই তাদের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য তাদের যে স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন, সেটা বাজেটে কোনো আপনি রিফ্লেকশন দেখছেন কি না? অথবা আপনারা ইন্ডাস্ট্রি নিজেরও তো দায়িত্ব, যে যেহেতু আপনার নিজের সার্ভাইভালের প্রশ্ন এটা, তা আপনারা কোনো আপনাদের পরিকল্পনা আছে কি না? আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। ধরুন আমার এখন 32 লাখ শ্রমিক কাজ করে আমার ইন্ডাস্ট্রিতে, এর মধ্যে দক্ষ শ্রমিকের সংখ্যা প্রায় 25 লাখ। বাংলাদেশে কি গার্মেন্টস সেক্টরকে কাজ শেখানোর জন্য কোনো ট্রেনিং সেন্টার বা স্কুল কলেজে কোনো কারিকুলাম আছে? তাহলে কারা শিখাইলো? আমরাই শিখাইছি। ফলে আমাদের যে উদ্যোগ নাই, এটা ভুল কথা। এখন পর্যন্ত ধরেন 2 কোটি 2.5 কোটি শ্রমিক বা 3 কোটি শ্রমিক, আমি যে 80 দশক থেকে ধরি এই পর্যন্ত বা আরও বেশি লোক আমার এই সেক্টরে কাজ করে গিয়েছে দক্ষ শ্রমিক হিসাবে বর্তমান সহকারে। তো এরা কোত্থেকে ট্রেনিং পাইছে? গার্মেন্টসের যারা উদ্যোক্তা তারাই ট্রেনিং দিয়ে তাদেরকে, তাদের মেশিন নষ্ট করে, তাদের কাপড় নষ্ট করে, তাদের প্রোডাক্ট নষ্ট করে, এদেরকে ট্রেন করে আবার এক্সপোর্টের জন্য রেডি করে আমরা এই রপ্তানি চালায় রাখছি। সরকার থেকে কিন্তু ট্রেনিং দেওয়া হয়নি আগে। গত 4 থেকে 5 বছর ধরে সরকারের একটি প্রকল্প আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায়, এসিএপি আগে নাম ছিল, নতুন এটা আবার রিনিউয়াল হয়েছে সিসিপ নামে। সরকারের এখন একটি প্রকল্প চলছে, আগে ছিল শ্রমিকদের এবং মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য, বর্তমানে এটা শুধু মিড লেভেল অ্যান্ড হায়ার ম্যানেজমেন্টের জন্য করা হয়েছে, এখন আর এটা শ্রমিকদের জন্য নাই। এটা ভালো একটা উদ্যোগ, এটা ভালো একটা উদ্যোগ সরকার নিয়েছে, তার আগে কখনোই ছিল না, বর্তমানে এটা আছে, যথেষ্ট। এবং কিন্তু সেই সাথে আমি মনে করি যে আমাদের যে যেগুলো আছে, মানে কারিগরি শিক্ষা বোর্ড, সেই জায়গাগুলোতে হয়তো বা গার্মেন্টসের যে আমাদের যে মেকানিক বলেন, সুপারভাইজার বলেন, মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য কিছু ট্রেনিং চালু করা যেতে পারে। কারণ আগামী যাই বলেন 5-7 বছর আমি অন্য কোনো সেক্টর এখনও এই গার্মেন্টস রিপ্লেস করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কি আপনাদের চাহিদা অনুযায়ী জনশক্তির উৎপাদন করতে, মানে সাপ্লাই দিতে পারছে কিনা? বিশেষ করে ধরেন আমাদের বিবিএর কথা যদি আমি বলি, প্রত্যেকটা ইউনিভার্সিটি সরকারি বেসরকারি প্রচুর বিবিএ পড়ানো হয়, কিন্তু সে যখন এসে একটা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে জব করতে চায়, এইখানের জন্য যে কোর্স কারিকুলাম যা থাকা দরকার, বা আপনারা কি এটার জন্য কখনো আপনাদের অনেককে আমরা দেখছি যে আপনাদের উদ্যোক্তারাই আবার এইসব বিশ্ববিদ্যালয়ের বড় দায়িত্বে ছিল, কখনো ডিন, কখনো আইবি এর পরিচালক, আপনারা এই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির যে রিলেশনের কথা বলি, যে এই জায়গাগুলিতে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা, বা বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলিতে? হ্যাঁ, আমরা যেমন আমি নিজে আহসানুল্লাহ ইউনিভার্সিটির কাজের সাথে কিছুটা জড়িত ছিলাম। আমি ব্র্যাক ইউনিভার্সিটির পিজিডি প্রোগ্রামের সাথে আমি জড়িত আছি এখনও, যেটা নাকি পিজিডি নেটওয়ার্ক দেওয়া হয়, আমি এখানে ওটার কমিটি মেম্বার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু খুব ভালো স্টুডেন্ট আমরা পাচ্ছি এবং তারা খুবই কোয়ালিফাইড, এবং এই জন্য আমাদের সেক্টরটা কিন্তু ভালো করছে। এখন বিদেশি আমাদের কিন্তু লোক আসলে প্রয়োজন নাই বললেই চলে। আমি গতকাল এক মিটিংয়ে বলতেছিলাম যে আপনারা এখন বন্ধ করে দিতে পারেন, একদম খুব বেশি টেকনিক্যাল না হলে মার্চেন্ডাইজার বা কমার্শিয়াল বা এইচআর লেভেলে বা বাইং হাউসের মালিক বা বাইং হাউসের মার্চেন্ডাইজার, এদের ভিসা এখন আমার মনে বন্ধ করে দেওয়ার সময় চলে আসছে। এখন এই ভিসাগুলো আর প্রয়োজন নাই। আমি একদম সরাসরি বলি, একদম ভিসা বন্ধ করে দেওয়ার সময় চলে আসে। অর্ডার আমাদের একটুও কমবে না যদি কোনো বিদেশি মার্চেন্ডাইজার না থাকে, একটা ফোটা অর্ডার বাংলাদেশে কমবে না। কিন্তু সরকারি যে কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয় কলেজ বা আমাদের মফস্বলে যে কলেজগুলো আছে, সেখান থেকেও কিন্তু এখন বিবিএ বা বিশ্ববিদ্যালয় এমবিএ এগুলো দেওয়া হয়। ওইখান থেকে যে বা মাস্টার্স, যে কোনো বিষয়ে মাস্টার্স করানো হয়, সেখান থেকে যারা আমাদের এই জব মার্কেটে আসে তাদের নিয়ে আমি আসলে খুব হতাশ। এবং তাদেরকে নিয়ে যখন আমি ইন্টারভিউ নিই বিভিন্ন জায়গাতে, তখন কিন্তু আসলে তাদের স্ট্যান্ডার্ডটা কিন্তু খুবই মানে কোশ্চেনেবল। ফলে আমার মনে হয় সেই জায়গাগুলোতে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সেই শিক্ষাতে আরও ভালো করা যায়, সেটা একটু মানে সরকারের দেখার বিষয়। এই বাজেটে তো আমরা অনেক প্রত্যাশা ছিল সবার, বিশেষ করে পরিবর্তিত পরিস্থিতি। আপনি জানেন যে বিগত 16 বছর আপনারা অনেক কিছু নিয়ে হয়তো বলতে পারেন নাই, নিজেদের একটা ভয় ছিল। তো এখন তো আপনারা ভয়েস রেজ করছেন, অনেকে আপনাদের দাবি দেওয়া জানাচ্ছেন। তো বাজেটে আসলে আপনাদের যে প্রত্যাশা ছিল, তৈরি পোশাক খাত থেকে যদি আপনি বলেন, আপনার পার্সপেক্টিভে বাজেটে আপনারা বাজেটটাকে কিভাবে দেখছেন? এটা কি কোনো বিপ্লব পরবর্তী বা বিপ্লবকে সামনে রেখে কোনো বাজেট? আমি মনে করি না। এটা গতানুগতিক বাজেট হয়েছে এবং ভালো বাজেট। আমি বাজেটকে আমি খারাপ বলবো না, কিন্তু এটা একটা রেগুলার বাজেট। মানে যে পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম, যে অনেক দিনের যে একটা জঞ্জাল বাংলাদেশের আস্তে 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 গ্রো করেছে, একটা বৈপ্লবিক বাজেটের মাধ্যমে সেই জঞ্জালগুলো সরে যাবে। যেমন আমি যদি বলি আপনার যে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় আমাদের এই কাস্টমস বিভিন্ন আইনগুলোতে বা ট্যাক্সেশন ভ্যাটের জন্য, যে খুবই পেঁচানো জিনিস। আমরা ভাবছিলাম যে এইবার মনে সব
ছিঁড়ে ফেলে দিয়ে একটি সহজবোধ্য, দেশের রাজস্ব আয় বাড়বে, মানুষের কোনো এর মধ্যে হয়রানি হবে না, এরকম একটা আইন হবে। হলো না তো। আমি যদি বলি যে এই বাজেটে শ্রমিকদের জন্য, আমি সেক্টরের প্রতিনিধিত্ব করি, আমার শ্রমিকদের জন্য একটা লাইন আছে, এই লাইনটা একটা সম্পূর্ণ একটা ফেক টার্মস। কেন বলা হয়েছে যে শ্রমিকদের জন্য 9% বেতন বৃদ্ধি করা হয়েছে? না, শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের একটি অঞ্চলের আন্দোলনের কারণে, আপনি খুব ভালো করে জানেন, আপনি সাথে জড়িত, আন্দোলনের কারণে শুধুমাত্র রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্যে তার যে ইনক্রিমেন্ট রেট 5% ছিল, সেটা এই বছরের জন্য 9% করা হচ্ছে ইনফ্লেশনের সাথে মিলে। বাকি শ্রমিক, আমার ফর্মাল ইনফর্মাল মিলে প্রায় 7 কোটি শ্রমিক আমাদের এই দেশে আছে। আমার গার্মেন্টস সেক্টরে কাজ করে 30 থেকে 32 লাখ শ্রমিক। ইনক্রিমেন্ট আবার যারা প্রথম বছর তারা পাবে না, হয়তো 20-25 লাখ শ্রমিকের জন্য আপনি কত পার্সেন্ট শ্রমিকের জন্য করলেন? আর এটা কি বাজেটের ব্যাপার? এটা কি সরকার দিয়েছে? এটা গার্মেন্টসে যারা উদ্যোক্তা তারা দিচ্ছে, তারা তাদের প্রফিট থেকে দিচ্ছে বা তাদের লস থেকে দিচ্ছে, বা তারা যেভাবে ম্যানেজ করে বেতনটা বাড়িয়েছে। সরকার কি করলো এখানে? আমি এই একটা লাইন ছাড়া শ্রমিকদের জন্য যে বরাদ্দ, শ্রমিকদের ইনজুরি জন্য কোনো কিছু করা যায় কিনা, শ্রমিকদের ইন্স্যুরেন্সের জন্য কোনো কিছু করা যায় কিনা, শ্রমিকদের পেনশন ফান্ডে সরকার একটা ভর্তুকি দিতে পারে কিনা, কোনো কিছু কি শ্রমিকদের জন্য করা হয়েছে? বা শ্রমিকদের জন্য 2 লাখ বা 3 লাখ শ্রমিকের জন্য ডরমিটরি করা হবে কিনা, বা শ্রমিকদের রেশনিং, যেটা সবচেয়ে প্রধান দাবি, কারণ দীর্ঘদিনের দাবি এটা, ইনফ্লেশন হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এটা প্রাইভেট সেক্টর কখনো এটাকে এই পরিমাণ বেতন বাড়াই দিলে সে টিকবে না, বিশেষ করে রপ্তানিমুখী শিল্প তো টিকবেই না, কারণ আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের তাল মিলে চলতে হয়। এখন অন্যান্য দেশ যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে না পারে, আর আমার সরকার যদি কন্ট্রোল করতে পারে, আর আমার সরকার যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে না পারে, তাহলে দায়িত্ব কিন্তু রাষ্ট্রেরই নিতে হবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? একটা বাজেটের ভর্তুকি দিতে হবে শ্রমিকদের কল্যাণে। আমি বলি না বড় লোকদেরকে আপনি দেন, মালিকদেরকে দেন, আমি চাই শ্রমিকদেরকে দেওয়া হোক, সেই সম্বন্ধে কোনো কিছু বলা নাই। বাজেটে একটাই ভালো দিক আছে, যে বিগত সরকার যে ট্যাক্স একটা ফিক্সড করে দিয়ে গিয়েছিল, লং টার্ম ট্যাক্স, এটা আমি সবসময় বলি যে ব্যবসায়ীদেরকে আপনারা অ্যাটলিস্ট 5 বছর 7 বছরের একটা লং টার্ম একটা গাইড দেন, যে না তারা ব্যবসা করতে পারে, সুবিধা হয়, বিনিয়োগ যেন বিনিয়োগ করার সাহস পায়, সেটাকে বজায় রেখেছে। এটি একটি ভালো দিক। কিন্তু আমি যদি বলি যে আগামীতে আমার ইউরোপিয়ান গ্রিন ডিল হতে যাচ্ছে, আমার বিভিন্ন রকমের এনভায়রনমেন্টাল আমার জিনিসপত্র আমাদের মেনটেন করতে হবে, সেই ব্যাপারে কি বাজেটে কোনো দিক নির্দেশনা আছে? পরিবেশ সংক্রান্ত ব্যাপারগুলোতে আমার গ্রিন এনার্জি লাগবে, সেই সংক্রান্ত কোনো নির্দেশনা আছে? আমরা বারবার বলতেছি সোলারের উপরে আল্লাহর ওয়াস্তে আপনারা ট্যাক্সটা কমান, অ্যাটলিস্ট বড় সোলারগুলো, লোকালগুলা, আপনার লোকাল ইন্ডাস্ট্রিকে যদি আপনি ব্যাকআপ দিতে চান, আপনি ছোট সোলারের উপরে ট্যাক্স রাখেন, লোকাল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ছোটো যে সোলার সাইজগুলো আছে সেগুলোতে তারা পারদর্শী হোক, তারপরে তারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে 1 মেগাওয়াট 2 মেগাওয়াট সোলারের দিকে তারা তখন দিতে পারবে। কিন্তু যারা বড় সোলারের কাজ করে তাদের উপর ট্যাক্স দিয়ে রাখছেন। এই যে সোলারের কথা বলছেন, নবায়নযোগ্য শক্তির ব্যাপারে সরকারের যে ইনভেস্টমেন্ট সামিটে আমরা দেখলাম একটা চুক্তি হয়েছে H&M এর সাথে, প্রাণ আরএফএল গ্রুপের। হয়তো এটা একটা এক্সাম্পল। তো আপনাদের অনেকেই তো স্বপ্রণোদিত হয়ে আপনারা সোলার রুফটপ সোলার করছেন, কিন্তু এটার জন্য বাংলাদেশ ব্যাংকের যে গ্রিন ফাইন্যান্সের একটা লোন আছে, আসলে ওই লোনটা থেকে কি আপনারা উপকৃত হন কিনা, বা আপনারা এই লোনটা অ্যাভেল করতে পারেন কিনা, যদি এটা একটু বলেন। যেদিকে সরকারের একটা গোল আছে নবায়নযোগ্য শক্তিতে আমার জ্বালানি বাড়ানোর, অন্যদিকে আপনাদের বাধ্যবাধকতা আছে। আমি নাম বলি, আমি ছোট্ট একটা সোলার ইনস্টল করবো এখন 450 কিলোওয়াটের, এটাতে আমার 1,30,00,000 টাকা মতো লাগবে। তাই বললাম যে এখন যে 14% ইন্টারেস্ট রেট, এটা দিয়ে তো এটা ফিজিবল হবে না। তা আমি আমার ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার কাছে বললাম যে এটার জন্য যে বাংলাদেশ ব্যাংকের যে লোনটা আছে কম ইন্টারেস্ট রেটের যে ফান্ডটা আছে, সেখান থেকে লোন দেওয়ার জন্য, ওনারা জানেনই না এই বিষয়ে। আমি উদাহরণ দিলাম, একদম নাম বলে, ব্রাঞ্চের নাম বলে। অন্য অনেক ব্যাংকই জানে, আমি বলবো না সবাই জানে না। আরেকটা ব্যাংকের সাথে আমার কথা হচ্ছে, তারা আজকে আমার সাথে মিটিং করেছে, করবে। কিন্তু এটা নেওয়াটা এত বেশি মানে ঝামেলাপূর্ণ, যেটাকে আরেকটু সহজ করা প্রয়োজন। ইটকল আছে, ইটকল টাকা দেওয়ার জন্য বসে আছে, দেওয়ার জন্য, কিন্তু এটা আমরা কেন নিতে পারতেছি না? ইটকলে কেন হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, কেন আমরা নিতে পারতেছি না? সেই বিষয়গুলো একটু দেখা দরকার। যে আমিও জানি যে আমাদের ব্যবসায়ীরা অনেকেই টাকা নিয়ে সময় মতন শোধ করবে না বা ঝামেলা হবে। তো এইটাকে কিভাবে একটা উইন উইন সিচুয়েশন করা যায়, এই সোলারের ব্যাপারটা বা নবায়নযোগ্য আমাদের যে এনার্জিগুলো আছে, সেগুলো মনে হয় একটু বেশি কাজ করা প্রয়োজন। সেই সাথে বাজেটে সরকার কিভাবে, কারণ দেখেন আমি ইন্ডিভিজুয়ালি আমি আমার 100% বা 50% নবায়নযোগ্য, আমার যে ছাদ সোলার ছাড়া আর আমাদের করার মতো খুব বেশি কিছু নাই, আমরা পারবো না। সরকারেরই অন্তত 30 থেকে 40% জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি মানে সোর্সে যেতে হবে ইলেকট্রিসিটিটা। এটা কিভাবে সরকার যাবে, সেটা কিন্তু সরকারের কোনো মাস্টার প্ল্যান কিন্তু এইবারের বাজেটে আমরা দেখিনি। আপনি যদি একটা জিনিস বলেন, আমার আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন 2026 নভেম্বরে, যদি এটা আমরা চাই নাই,
কিন্তু বিগত সরকার এই ঝামেলার মধ্যে বর্তমান সরকারকে ফেলে দিয়ে গেছে এবং বর্তমান সরকারও সেটা সানন্দে গ্রহণ করেছেন, তারা এটাকে সাধুবাদ জানিয়ে এটাকে কন্টিনিউ করছেন। তাহলে আমাদের এখন করণীয় কি? এই বাজেটে এলডিসি গ্র্যাজুয়েশনে কোনো দিক নির্দেশনা আছে কি ব্যবসায়ীরা যে সুবিধা পাবে না সেটাকে কাট করে দিল, কিন্তু সরকার তাহলে যে সুবিধাগুলো দিবে বা সরকার যে সহজ করবে ব্যবসার পরিবেশ, এলডিসি গ্র্যাজুয়েট হয়ে গেলে সরকারের ট্যাক্স কমাইতে হবে, সরকারের নানামুখী ব্যবস্থা নিতে হবে, সে ব্যাপারে সরকার কি করলো? সে ব্যাপারে সরকার কিন্তু কিছু করলো না। তাহলে রেডি কি শুধু আমার হতে হবে, সরকারের হতে হবে না? আপনি যদি আমার উপর একটা চাপিয়ে দেন তাহলে সরকারের যে ভাইস ভার্সা যেটা করা উচিত ছিল সেটা তো তারা করলো না। একেবারে আমরা শেষের দিকে আসছি। আপনি জানেন যে এই সর্বশেষ বিনিয়োগ সামিটের সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে বাংলাদেশকে তারা ম্যানুফ্যাকচারিং হাব, লজিস্টিক হাব হিসেবে তৈরি করতে চায়। যে এই লজিস্টিক বা রিজনাল ম্যানুফ্যাকচারিং হাব হতে হলে কি কি করা দরকার আমাদের? এক নম্বর, আমার ইজ অফ ডুইং বিজনেসের যে আমার পজিশন আছে এটা আপনার অন্তত 20-এর মধ্যে নিয়ে আসতে হবে, অন্তত 30-এর মধ্যে আপনার নামাইতে হবে। এখন আমি এক কথা বললাম ছোট্ট করে, যে ইজ অফ ডুইং বিজনেস আপনি 30-এর মধ্যে নিয়ে আসেন, দুর্নীতি কমান, আমাদের এনবিআর কাস্টমসের যে লগুলো আছে, রুলসগুলো আছে সেগুলোকে ব্যবসা বান্ধব করেন, যারা চুরি করে, যারা খারাপ মানুষ তাদেরকে ধরেন, ব্যবসায়ীদেরকে মূল্যায়ন করেন, অটোমেটিক বিনিয়োগ আসবে। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই অনুষ্ঠান। আজকের মতো এখানে শেষ করছি, তবে আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।